একজন শিক্ষক, নারী শিক্ষক ডক্টর স্নিগ্ধা, তার বক্তব্য শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো। একটু আপনারা শুনেন। ভোটটা হয়েছে বিএনপি ছাড়া কোনো অপশনই ছিল না যাকে মানুষ ভরসা করতে পারে। আমরা একবার ভরসা করেছিলাম, রাস্তায় গিয়েছিলাম 24-এ, সেখান থেকে ভরসার দূরে প্রতারণার শিকার হয়েছি। কোনো মানুষ যদি বাংলাদেশকে ভালোবাসে, তার রক্তে যদি ভালোবাসা থাকে, পাকিকরণ হবে না। মেটিকুলাসলি ডিজাইন, তো মেটিকুলাসলি ডিজাইন করতে যে হঠাৎ করে আবিষ্কার করে দিতে, হ্যাঁ আবার হঠাৎ করে আবিষ্কার করেছিলেন যে দারুণ কিছু করে ফেলবেন, দেশকে ধারণ করবেন, মুক্তিযুদ্ধকে ধারণ করবেন এবং সত্যিকার অর্থে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করবেন। গদি চর্চা এবং গদি দখল যখন আপনার হবে না, সংকটটা ঠিক এখানে। গানপাড়ের কথা যে বলছেন, গানপাড় করে প্রথমেই আদিবাসীদেরকে বাদ দিয়ে দিয়েছিলেন। গানপাড় করে প্রথমে ডাক্তার স্নিগ্ধার বক্তব্যের এটা একটা অংশ, বিস্তারিত অংশ শুনেছি। এখন আসলে যে বক্তব্যটা, সেটা হলো যে বিএনপির 100 দিন তো পার করলো, অনেকে বিএনপির সফলতা নিয়ে বা ব্যর্থতা নিয়ে আলোচনা করে। বলা হচ্ছে যে বিএনপি কিছুই করেনি। হ্যাঁ, কিছুই করেনি, কিন্তু অফশুটটা কোথায়? অন্তত তো এখন নিঃশ্বাস ফেলা যাচ্ছে, শ্বাস প্রশ্বাস নেওয়া যাচ্ছে বাংলাদেশের মাটিতে বসে। কি সরকারি, কি বিরোধী। হ্যাঁ, আওয়ামী লীগের জন্য শ্বাস প্রশ্বাস ফেলার এখনো আসেনি, এবং এটা হয়তো তারা নিজেরাই ফেলতে চান না, কারণ দেখলাম যে পুরনো নেতৃত্বই তারা ধরে রাখতে চান। তো যদি তাই রাখেন তাহলে সেটা মানে কঠিন হবে, কারণ এখনো মানুষ ভুলে যায়নি প্রায় 1500-2000 মানুষের রক্ত যে ধরনের পথ বেছে নিয়ে যেভাবে সহিংসতা চালিয়ে আন্দোলন দমনের চেষ্টা করেছে এবং দেশ থেকে পালিয়ে গেছে একেবারে মানে বংশ শুদ্ধা, তাতে পুনর্বাসনটা অত সহজ না। কিন্তু বাকিরা, এখন সরকার আছে, বিরোধী আছে, চরম বিরোধী আছে। বিরোধী মানে কি? মারাত্মকভাবে। মানে তারেক রহমান তো, সরকার তো দূরের কথা, তারেক রহমান তার পরিবার 14 গোষ্ঠী শুদ্ধ টান মারতেছে, এরকম একটা অবস্থায়। তারপরেও কিন্তু সবাই শ্বাস প্রশ্বাস ফেলতে পারছে মুক্তভাবে। কিন্তু যারা লম্বা লম্বা কথা বলেছে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, এখন দেখা যাচ্ছে যে এরা একটা গোত্রের, একটা গোষ্ঠীর, একটা ধর্মীয় সংগঠনে রূপ নিছে। তো জামাত ইসলাম তো ছিলই, আধুনিক জামাতের তো দরকার ছিল না। মানে গণ অভ্যুত্থানের সময়কার আন্দোলনের চিত্র দেখেন, কত আধুনিক ছেলেবেলে, নানা ধরনের মিশ্রণ ছিল। এখন যাদের উপর ভরসা হয়েছিল যে তরুণ নেতৃত্ব, তারা দেখা যাচ্ছে যে মসজিদে মসজিদে দৌড়াচ্ছে, তারা মন্দিরে যাচ্ছে না, গির্জায় যাচ্ছে না, এবং একটা অসাম্প্রদায়িক যে একটা চেহারা, চরিত্র, কথাবার্তা, প্রতিটা কথায় কথায় হলো মানে ইসলামী শব্দ ব্যবহার। তো এইগুলি তো আজ ছিলই, এগুলি তো নতুন করে পাওয়ার কিছু ছিল না। যেটা আমরা চাচ্ছিলাম যে একটা গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটুক নতুনভাবে, তাহলে কি হতো, বিএনপির পাশাপাশি আর একটা গণতান্ত্রিক শক্তি পেতাম, যেটা আওয়ামী লীগকে আরো সুন্দরভাবে রিপ্লেস করতে পারত। কিন্তু সেটা কি হইলো না। ওই ঘুরে ফিরে বিএনপি মানে একটা গণতান্ত্রিক শক্তি, আর তার বিপরীতে ধর্মীয় শক্তি, এবং ওই ধর্মীয় শক্তির ভিতরে ঢুকে গেল এমন এক শক্তি, যেই শক্তিকে একটা নতুন তরুণদের গণতান্ত্রিক শক্তি হিসাবে আখ্যায়িত করা যেত। এবং তারা মুক্তিযুদ্ধকে এই জুলাই অভ্যুত্থানের মানে বিপরীতে মুখোমুখি দাঁড় করাবে না, মানে অর্থাৎ একীভূত করবে। কিন্তু দেখা গেল তারা 32 নম্বর ভাঙলো, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙলো, ঠিক আছে, এমনকি বীরশ্রেষ্ঠদের যে ভাস্কর্য সেখানে পর্যন্ত আঘাত করলো। বীরশ্রেষ্ঠ কারা? তারা কি আওয়ামী লীগ করতো? এই মানসিকতা থেকে বোঝা যায় যে এইটা একটা ঢাল হিসাবে তারা ব্যবহার করতে চাইছে, আসলে এর ঢালে একটা ধর্মীয় রাজনীতির একটা উত্থান ঘটাতে চাইছে। জামাত সরাসরি, আর তার আশেপাশে যেগুলি ছিল এগুলি হলো নানা বর্ণের। ওই যে অনেকে জামাত বলতে, জামাত শিবির বলতে অস্বস্তি বোধ করে, সুতরাং তোমরা আছে ওই ফ্রন্টে সংগঠিত হও। তো এইসব ক্যারিকেচার করতে যেই গণঅভ্যুত্থানের সময় সর্বস্তরের শিক্ষার্থীরা শুধুমাত্র একটা ধর্মীয় খোলসে না, তারা নানাভাবে আধুনিক যেই তরুণদের সমাবেশ ঘটতো, দেখা গেল যে তারা বাবারে দ্রুত যার যার জায়গায় চলে গেল।
থাকলো কারা? থাকলো হলো ওই যে পৃষ্ঠপোষকতা পাওয়া, মদত পাওয়া কিছু গোষ্ঠী, যারা আসলে বৃহত্তর অর্থে একটা জামাত ইসলাম। আমরা পাইলাম একটা বড় জামাত ইসলাম গণভুত্থানের ফলে। এছাড়া কোনো গণভুত্থানের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক শক্তিরও বোধহয় ঘটলো, সেই তার প্রতিফলন দেখা গেল না। তাহলে সেই কারণে বিএনপি কিন্তু বিএনপির জায়গায় ব্যাক করলো। বরং বিএনপি শক্তিশালী হলো এইভাবে যে ওই যে ডাক্তার স্নিগ্ধা বলছে না যে কোনো অপশন ছিল না, সত্যি অপশন নাই। আপনি আওয়ামী লীগ বলতে তো এটা তো আওয়ামী লীগ না, এটা তো ফ্যাসিস্ট শক্তি। আপনি কি ওইটাকে সমর্থন করবেন? না, আপনি পারেন না। যতই সে মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার হোক না কেন, সেটা তো আঁকড়ে আছে তো শেখ হাসিনার ফ্যাসিস্টদের হাতে। তো ওখানে আপনি কিভাবে যাবেন? আপনার যাওয়ার রাস্তা নেই। একমাত্র গণতান্ত্রিক রাস্তায় সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপি কিন্তু ঐতিহাসিকভাবে কিছু সুবিধা পেয়ে গেছে, এটাকে তার হয়তো অর্জন করতে হয়নি। মানে ওই যে ব্যর্থ যেই তরুণরা একটা গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখালো, পরে দেখা গেল যে তাদের মধ্যে মববাজি, তাদের মধ্যে হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এই কথাগুলি যখন বলতেছে, তখন কি মুখোমুখি দাঁড় করালো ৭১-এর মুক্তিযুদ্ধকে এর বিপরীতে, কি বলে, জুলাই অভ্যুত্থানের বিপরীতে। তখন তো মানুষ বললো যে না, আমরা তো মূল শিকড় যেটা, সেটা তো আমরা ছাড়বো না। তো সেই শিকড়ের সন্ধান করতে সামনে পাওয়া গেল বিএনপিকে। এখন এই কারণে বিএনপির জয় জয়কার। বিএনপির ব্যর্থতা থাকতে পারে, হ্যাঁ, সে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠিনভাবে মোকাবেলা করতে পারতেছে না, হাম মোকাবেলা করতে পারতেছে না, পেট্রোল তো, এর অনেকগুলি তো সেই পুরনো যে ঘটনা, তার হচ্ছে লেজ। এটা তো আর বিএনপি মেক করেনি। বিএনপি কোনটা মেক করছে? বিএনপি কিছুই এখনো মেক করেনি। বিএনপির পালার সামনে। আমি এই জন্য বলছি যে যদি 500 মাইল ধরা হয় বিএনপির আয়ু, তার মধ্যে 50 কিলোমিটার পর্যন্ত তারা আসছে, এখন 450 কিলোমিটার বাকি আছে। এই 450 কিলোমিটারের মধ্যে তারা কি কি অ্যাক্সিডেন্ট ঘটায়, সেটা দিয়ে বিএনপিকে ধরা হবে। আর এখন এই যে হাম, পেট্রোল সংকট বা মূল্যস্ফীতির যেই সংকটগুলো, সেই সংকটগুলো সে ঐতিহাসিকভাবে পাইছে, বা সে না চাইলেও তার ঘাড়ের উপরে সে পড়ছে, সেইগুলি সে সামাল দিচ্ছে, মাত্র সে পয়দা করেনি। তো সুতরাং বিএনপিকে সমালোচনার দিন আছে সামনে, সময় মতন করব। মনে করেন না যে আজকে এই বিএনপি এই কথাগুলি বলে বিএনপির মানে সাফাই গাইছি, না। যখন ভুল করবে তখনই ধরায় দেব। এবং এটাই হচ্ছে সাংবাদিকতার কাজ। সাংবাদিকতার কাজ না দালালি করা, সাংবাদিকতার কাজ না যে অন্যায় করবে তারপরও তার পক্ষ নিয়ে কথা বলতে হবে, ভুল ধরাই দিতে হবে যাতে সরকার শুদ্ধ করে। সেই কাজটা করে যাবো। সাংবাদিক হিসাবে তো মানে আমি ক্ষমতায় যাব না, ক্ষমতার কোনো স্বাদও নেব না। আমার কাজ হলো অবজারভার হিসাবে সেই কাজগুলো করা, এবং আমি মনে করি যে সেই কাজগুলো করে যাচ্ছি। কিন্তু আফসোস ওই যে লাগে একটাই, যে আজকে কি চেয়েছিলাম আর কি পাইলাম। একটা বেটার কিছু আমরা চাইছিলাম। এই জুলাই অভ্যুত্থানের মানে মূল যে উদ্যোক্তা বা যারা এখন ধারণ করে বা বলে যে আমরাই তাদের ব্যর্থতার কারণে আজকে এই বিএনপির সফলতা। এই কারণে তাদের অনেক কিছু এখন আলোচনায় আসছে যে এই ইউনুসের সময় এই কাজগুলি হয়েছে, এটা কি সঠিক হয়েছে, এগুলি মূল্যায়ন আসছে। এই জন্য ওই গণভবনের মতন জায়গায় জুলাই জাদুঘর, তারপরে কবি নজরুলের কবরের হাদিকে সমাহিত করা, এই বিষয়গুলো আসছে কেন? আসছে এই কারণে, কারণ বাংলাদেশ গণতন্ত্র যখন কি স্বৈরতন্ত্রের দিকে যায়, তখন আরো বেশি গণতন্ত্র মানুষ প্রত্যাশা করে। সে তখন কোনো ধর্মীয় গোষ্ঠীর উত্থান চায় না। এটা হচ্ছে বাস্তবতা। এটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার মূল নির্যাস হলো বাংলাদেশ হবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ কোনো ধর্মীয় রাষ্ট্র হবে না।